আর তো মাত্র 2 সপ্তাহ, আর তারপরেই মা আসছেন আমাদের মধ্যে। দুর্গাপুজোর এই 4টে দিন গান, গল্প, হই হুল্লোড়, বন্ধু বান্ধবের সাথে জমিয়ে আড্ডা, সে যেন একটা মাখো মাখো ব্যাপার। আর তার সাথে ভ্রমণটাই বা বাদ যায় কেন? দুর্গাপুজোর মধ্যেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ছি উত্তরবঙ্গের পথে। আপনারাও যারা উত্তরবঙ্গকে ভালোবাসেন, কেউ যদি পুজোতে ঘুরতে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, এই পর্বে আমি দেখাতে চলেছি আপনাদের শিটংয়ের বেশ কিছু অফবিট সাইট সিইং প্লেসের গল্প, আর তার সাথে অবশ্যই থাকবে শিটংয়ে বিশেষ হোমস্টেতে থাকার অভিজ্ঞতা। আর এর আগের পর্বটা যারা মিস করে গিয়েছেন তাদের বলবো অবশ্যই প্রথম পর্বটাও দেখে নিন। তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে থাকবে কলকাতা থেকে ভলভো বাসে চেপে কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার অভিজ্ঞতা, আর তারপর গাড়িতে করে শিলিগুড়ি টু শিটং। তাহলে চলুন, আর দেরি করে লাভ নেই, ছুটিয়ে দিই আমাদের ট্রাভেল অফবিটের গাড়ি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আজকে 16ই আগস্ট 2025। এই মুহূর্তে আমরা রয়েছি শিটংয়ের বিশেষ হোমস্টে। আমার এর আগের পর্ব যারা ফলো করেছেন তারা দেখেছেন আমরা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে শিটংয়ের বিশেষ হোমস্টেতে এসে উঠেছিলাম। কালকে কিন্তু সারাটা দিন বেশ ভালো কাটিয়েছি এই শিটংয়ের বিশেষ হোমস্টেতে। রাতের দিকটা কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, মোটামুটি রাত 2-3টে অবধি কিন্তু সেই বৃষ্টি কন্টিনিউ হয়েছিল। তারপর ভোরবেলা থেকে কিন্তু দারুণ একটা ওয়েদার, মানে সকাল 6টার সময় কিন্তু আমার বাবা মা উঠে এই ব্যালকনি থেকে কিন্তু ঠিক আমার যে পিছনে দেখছেন এই জায়গাটায় কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখেছেন। আমাদের উঠতে কিন্তু একটু লেট হয়ে গেছে, 7:30টার সময় আমরা উঠেছিলাম, তখন কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এরকম পেঁজা তুলোর মতো মেঘগুলো কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দিয়েছে। তো আজকে যেহেতু অগস্টের মাঝামাঝি, বুঝতেই পাচ্ছেন বর্ষা কিন্তু এখন মোটামুটি শেষের দিকে, তাই যারা উত্তরবঙ্গে আসছেন সামনের দিনে আমি বলবো বর্ষার সময় অবশ্যই কিন্তু আসুন এদিকে, কারণ বর্ষার সময় কিন্তু খুব একটা বৃষ্টি যে হয় তা আমি বলবো না। বর্ষার শেষের দিকটায় কিন্তু এরকম ওয়েদার পাবেন। ওপরে ঠিক এরকম নীল আকাশ পাচ্ছেন, তার ঠিক নিচের দিকে দেখুন পেঁজা তুলোর মতো মেঘগুলো যেরকম কিন্তু শরৎকালে দেখা যায়, ঠিক পাহাড়ের গা বরাবর কিন্তু একদম ওই গাভীর মতো ভেসে চলেছে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটা ভিডিও আজকে শুরু করলাম। আজকে 16ই আগস্ট। এই মুহূর্তে কিন্তু আমরা একদম স্নান টান করে রেডি। এবার ব্রেকফাস্ট সেরে তারপর কিন্তু আমরা গাড়িতে করে রওনা দেবো এই শিটংয়ের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আর তারপর এসে কিন্তু বিশেষ হোমস্টেটা একদম ডিটেল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। যারা আগের পর্ব দেখেছেন তারা কিন্তু জানেন আমরা এই বিশেষ হোমস্টেতে 15ই আগস্ট এসে পৌঁছেছিলাম। আর আজকে আমাদের সাথে অবশ্যই থাকবেন, তাহলে কিন্তু পুরো পর্বটা এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু আমরা একটা ইনোভা গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি শিটংয়ের সাইট সিইং পয়েন্টসগুলো ঘুরে নিতে। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ইনোভা গাড়িটাতে করে কিন্তু আজকে আমরা সাইট সিইং পয়েন্টসগুলো কভার করব। তো এই ইনোভা গাড়ির যে সহিস আছে বা ড্রাইভার, ওনার নাম এবং নাম্বার কিন্তু আমি সামনের দিকে শেয়ার করে দেবো আপনাদের সাথে। আপনারা যারা এইদিকে ঘুরতে আসছেন আপনারাও চাইলে কিন্তু এই ইনোভা গাড়ি বুক করে সাইট সিইং পয়েন্টসগুলো ঘুরে নিতে পারেন। এই অহলদারা ভিউ পয়েন্টে যারা আসছেন তারা কিন্তু পার্কিং থেকে একটুখানি 3-4 মিনিট রাস্তা হেঁটে কিন্তু একটু এলিভেশন রয়েছে, উপরে উঠতে হবে। তাই যারা বয়স্ক লোক আসছেন একটু বুঝে আসবেন, যাদের হাঁটুর সমস্যা আছে। তো আমার বাবার কিন্তু বয়স অলরেডি 70+, উনি কিন্তু একটু আস্তে আস্তে উঠে এসেছেন, এমন কোনো অসুবিধা হয়নি। আর এই পয়েন্ট থেকে কিন্তু নিচের দিকে নেমে গেছে। এই দেখুন আমার ঠিক পেছনে এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। চলুন যাওয়া যাক সামনের দিকে। অহলদারা ভিউ পয়েন্টে এসেই আশেপাশে কিন্তু বেশ কিছু দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা চা, ম্যাগি, কফি, মোমো, পকোড়া এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। এই দেখুন আমার ঠিক পেছনে কিন্তু এ পাশে 2টো দোকান আছে, আর এ পাশটায় আরও একটা দোকান আমি দেখতে পাচ্ছি। এইসব জায়গায় কিন্তু চা, পকোড়া, ম্যাগি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। চলুন এবার সামনের দিকে দেখাচ্ছি অহলদারার ভিউ পয়েন্ট থেকে কীরকম ভিউ আপনারা পাবেন। এখান থেকে কিন্তু একদম 360 ডিগ্রি ভিউ আপনারা পেয়ে যাবেন। কোনো দিকে তিস্তার বাঘগুলো আপনারা পরিষ্কার দেখতে পাবেন, একদিকে শিলিগুড়ি, আর একদিকে সিকিম, আর একদিকে কালিম্পংয়ের পানবুদারা, আর একদিকে মাংপু, মানে পুরো 360 ডিগ্রি ভিউ। এটা কিন্তু অহলদারার মেইন ভিউ পয়েন্ট। তাই যারা আসছেন সামনের দিনে অবশ্যই কিন্তু অহলদারা ভিউ পয়েন্টটা কভার করবেন, আর কিছু করুন না করুন। আর আমি সাজেস্ট করব সকাল সকাল কিন্তু এই অহলদারা ভিউ পয়েন্টটায় আসবেন, তাহলে কিন্তু মেঘ একটু কম থাকবে। সকালের দিকে আবহাওয়া জেনারেলি একটু পরিষ্কার থাকে, আর বিকেলের দিকে আসলে কিন্তু খুব হাই চান্স তখন কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো মেঘে ঢেকে যাবে।
এই অহলদারা ভিউ পয়েন্টে কিন্তু প্রচুর মানুষজন আসবেন সিজনে। এখন তো অফ সিজন, একটু প্রেশার কম আছে। তো এই পেছনে দেখতে পাচ্ছেন কতগুলো নদীর বাঁক দেখা যাচ্ছে, স্পেশালি তিস্তাটা। ওই যে আমার আঙুলের সরাসরি দেখুন তিস্তা দেখা যাচ্ছে। ওই পাশটায় কিন্তু সিকিম, এই ডান দিকটায় কিন্তু পানবু, সামথার, এই সমস্ত জায়গাগুলো। আর ঠিক এখান থেকে যদি বাঁদিকে দেখি, এদিকটাতে কিন্তু মাংপু। বর্ষাকালে এত ক্লিয়ার ওয়েদার আমরা পাবো, এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড, আমাদের ভাগ্য বলতে পারেন। তবে শিলিগুড়ির সাইডটা কিন্তু এখন আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। এই আমার উল্টো সাইডটায় দেখাচ্ছি, এদিক দিয়ে দেখুন, এদিক দিয়ে কিন্তু মেঘ উঠছে। একটু পরে যখন বেলা বেড়ে আসবে তখন কিন্তু এই জায়গাটাও হয়তো মেঘে ঢেকে যাবে। দারুণ দারুণ ভিউ। এই অহলদারা ভিউ পয়েন্টে যারা আসছেন তারা কিন্তু হাতে একটু পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে বা অ্যাক্টিভিটি আছে, যেগুলো করে কিন্তু আপনাদের কখন সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এর আশেপাশে তো প্রচুর ভিউ আছেই, আর তার সাথে এক্সট্রা যেগুলো আছে এরকম সুন্দর সুন্দর করে রাখা কিন্তু বসার জায়গা এবং সেলফি পয়েন্ট। এখানে কিন্তু আপনারা গ্রুপে 3-4 জন আরামসে বসে ছবি তুলতে পারবেন। এছাড়া যারা সেলফি তুলতে চান তাদের জন্য এই জায়গাগুলো দারুণ। আর আমার ঠিক পিছনে আমি একটা অদ্ভুত জিনিস এখন আপনাদের দেখাচ্ছি। যারা রবি ঠাকুরের অবয়ব বা মুখমণ্ডল দেখেছেন তারা জাস্ট ইমাজিন করার চেষ্টা করুন। আমার ঠিক সোজাসুজি আমি যেখানে ফিঙ্গার আউট করছি, ফিঙ্গার পয়েন্ট করছি, ওখানটায় কিন্তু পুরো একটা রবি ঠাকুরের মুখের অবয়বের মতো একটা নর্মাল একটা ন্যাচারাল পাহাড়ের আকৃতি নিয়েছে। ওইখানটায় কিন্তু কপালটা, তার নিচে দেখুন খাড়াই নাক আর তার নিচে মুখ। তো ওই জায়গাটাকে কিন্তু রবীন্দ্রনাথ টেগোর পয়েন্ট বলা হয়, কারণ ওনার মুখের অবয়বের মতো কিন্তু ওখানে পাহাড়টার গঠন হয়েছে। এই দেখুন একটু আগে ঠিক আমার পিছনটা মাংপুর দিকটা পুরো পরিষ্কার ছিল, আর ঠিক 1 মিনিটের মধ্যে কীরকম ভ্যালি ক্লাউড ঢুকতে শুরু করে দিয়েছে। এই যে রোদ আর মেঘের খেলা না পাহাড়ে, স্পেশালি বর্ষার শেষের দিকে, এইটা কিন্তু আমায় দারুণ মুগ্ধ করে। আচ্ছা, অহলদারা ভিউ পয়েন্টে এন্ট্রি ফিসগুলোর কথা একবার আপনাদের বলে দিই। অহলদারাতে ঢোকবার সময় কিন্তু গাড়ি পিছু 50 টাকা করে চার্জ করবে। তারপরে ঢুকে এসে পার্কিং যেখানে করছেন গাড়ি, সেখানে কিন্তু পার্কিংয়ের জন্য আবার 50 টাকা দিতে হবে। তারপরে জাস্ট ভিউ পয়েন্টে ঢোকার মুখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কিন্তু ওখানে আপনাকে কিন্তু রিসিট দিচ্ছে, ওখানে পার হেড 20 টাকা করে দিতে হবে। তো আমার মনে হয় না একটা ভিউ পয়েন্টে আসতে গেলে এত মাল্টিপল চার্জেস দিয়ে একটা মানুষকে আসতে হচ্ছে। এগুলো কিন্তু একটু ট্যুরিস্টদের পক্ষে হ্যারাসিং। তো যারাই দেখছেন আমার ভিডিও একটু কমেন্ট করে জানাবেন আমি ঠিক বলছি কিনা। এই দেখুন আস্তে আস্তে ওই পাশটায় কিন্তু আবার ভিউ কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমার ঠিক পেছনে একটু আগে কিন্তু ও পাশটায় ক্লাউডটা ছিল, এখন আবার কিন্তু ও পাশটায় এই দেখুন নিচে ড্যামের জায়গাটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যে পাশটা ক্লিয়ার ছিল ওই মাংপুর সাইডটায় কিন্তু এখন আবার একটু ক্লাউড ঢুকে গিয়েছে। এই যে, তো এই মেঘ পিয়নের খেলা কিন্তু সারাদিন চলতেই থাকবে। তাহলে চলুন আস্তে আস্তে এগিয়ে পড়ি গাড়ির দিকে, আবার আমাদের কভার করতে হবে নেক্সট সাইট সিনগুলো। তো বন্ধুরা, অহলদারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু এখন আমরা চলে এসেছি এই শিটংয়ের লেপচা বুদ্ধিস্ট মনাস্টারিতে। সময় লাগলো মোটামুটি 10 মিনিট মতো গাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে ওয়ে টু বুদ্ধিস্ট মনাস্টারি। আমরা জাস্ট রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে এখান থেকে কিন্তু হাঁটা শুরু করছি। সময় লাগবে মোটামুটি 2 মিনিট মতো। চলুন সামনের দিকে হেঁটে এগিয়ে যাই। এই যে ঠিক দেখা যাচ্ছে আমার ডান দিকটাতে, এটাই কিন্তু বুদ্ধিস্ট লেপচা মনাস্টারি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু একটা ফাঁকা জায়গা, ফাঁকা এরিয়া। ও পাশটায় বিভিন্ন রকমের চাষবাস হচ্ছে, দারুণ লাগছে। এখান থেকে কিন্তু আপনারা ওই হিলটপ কোনো ভিউ পাবেন না। এখানে কিন্তু বেশ কিছুটা প্লেন ল্যান্ড, সেখানে বেশ কিছু রকমের চাষবাস হচ্ছে। আর তার ঠিক পেছনেই কিন্তু পুরো পুরনো লেপচা মনাস্টারি। যারা বয়স্ক লোকজন আসছেন এইটুকু হেঁটে কিন্তু আসতেই পারেন। তাছাড়াও কিন্তু আপনারা যদি মনে করেন আসবেন না, আপনারা কিন্তু রাস্তা থেকেই এই মনাস্টারির একটা ডিস্টেন্স ভিউ পেয়ে যাবেন। এই হচ্ছে মনাস্টারির এন্ট্রান্স গেট। এখান থেকে আমরা ঢুকে এখন ভেতরে গিয়ে দেখাবো আপনাদের। যে কোনো বুদ্ধিস্ট মনাস্টারিতেই যান, সেটা যেই দেশেই হোক, এরকম কিন্তু সুন্দর সুন্দর ফ্ল্যাগ টানানো থাকে, বিভিন্ন রকমের ফ্ল্যাগ। আর তাছাড়া কিন্তু বিভিন্ন রকমের একটা গোল মতো স্ট্রাকচার থাকে ঘন্টার মতো। তো এগুলো কিন্তু থাকবেই মনাস্টারিতে। তাহলে চলুন একদম সামনেই কিন্তু মনাস্টারি দেখেন।
এই দেখতে পাচ্ছেন এখানে ঢুকেই কিন্তু ডান পাশটায় বেশ কিছু গম্বুজ মতো দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু অনেক পুরনো স্ট্রাকচার, দেখে আপনারা বুঝতেই পারছেন গায়ে কিন্তু রীতিমতো শ্যাওলা ধরে গিয়েছে। এটা কিন্তু মাঝখানে রং করা হয়েছিল একবার, তখনও আমি এসেছিলাম। তারপরেও কিন্তু এখানে যেহেতু বৃষ্টি প্রচুর হয় এই জন্য কিন্তু এর গায়ে পুরো শ্যাওলা ধরে গিয়েছে, মেইনটেনেন্স সেরকম কিছু নেই। এছাড়া ভেতরে কি আছে চলুন আপনাদের দেখাচ্ছি। ওপরে যে গম্বুজ মতো স্ট্রাকচারগুলো দেখালাম ওগুলো তো অনেক পুরনো, আর আমার সামনে এই যে মনাস্ট্রিটা দেখছেন এটা কিন্তু পরবর্তীকালে করা হয়েছে। ভেতরে কিন্তু বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর এখানে কিন্তু আমি নাম দেখতে পাচ্ছি। এখানে একটু অন্ধকার আছে আপনাদের দেখাতে পাচ্ছি না। এর নাম হচ্ছে আপার ঘালেতার লঙ্গো লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি শিটং 1। তাহলে চলুন এই বুদ্ধিস্ট মনাস্ট্রি আপনাদের সাথে দেখালাম। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন মাংপু। আচ্ছা, আজকে আমাদের কিন্তু শিটং সাইট সিইং আমরা করছি ইনোভা গাড়ির সাথে। ইনোভা গাড়ির যে সহিস বা ড্রাইভার এই হচ্ছে আমাদের অঞ্জন রায়জি। তো ওনার নাম্বার এবং ওনার कॉन्टैक्ट डिटेल्स কিন্তু আমি সমস্ত কিছু আমার স্ক্রিনে দিয়ে দেবো। आप एक बार बोल दीजिए आपका नंबर क्या है? 7679639492 ये नंबर है मेरा। इस नंबर को डायरेक्ट कॉल करके কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন এই সমস্ত শিটংয়ের সাইট সিইংগুলো। তো উনি কিন্তু খুব ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেখাবেন। ইনোভা গাড়ি আছে, একদম কমফোর্টেবলি ঘুরবেন, কোনো রকম কিন্তু কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপুতে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রবীন্দ্র ভবনের গেট, লেখা আছে রবীন্দ্র ভবন মংপু। দেখা যাক ভেতরে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফিস লাগছে কিনা, চলুন। এখন কিন্তু বর্ষাকাল, কিন্তু ভালোই গরম। আমরা যে পুরো রাস্তাটা আসলাম ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু ভালো গরম লাগছিল। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হলো, আজকে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই। তবে ভিউও কিন্তু খুব একটা ভালো যে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তা নয়, কারণ ভ্যালি ক্লাউড ঘুরে বেড়াচ্ছে চারপাশে। এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি ঢুকে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো মংপুতে। আচ্ছা, এই ভেতরে এসে কিন্তু টিকিট আছে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন টিকিট। দেখা যাক কত করে নেয় টিকিট, আসুন। टिकट कितना पर पर्सन? 25 ना। और चाइल्ड का 5 साल ऊपर लगे। वो 7 साल है। छोटी जी ठीक ठीक। हम लोग है टोटल 4%, मतलब 100। ঠিক। এই রবীন্দ্র ভবনে ঢোকবার একদম মুখেই কিন্তু ওখানটায় এন্ট্রি টিকিট আপনাদের নিয়ে নিতে হবে। পার অ্যাডাল্ট পড়ছে 25 টাকা করে। জেনারেলি 5 বছরের ওপর হলে কিন্তু ফুল চার্জ দিতে হয় 25 টাকা করে। তো আমার মেয়ের কিন্তু 7 বছর বয়স, কিন্তু নিল না। যাই হোক, এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এখানেই কিন্তু রবি ঠাকুর যখন পাহাড়ে আসতেন, মংপুতে আসতেন, এখানেই কিন্তু উনি থাকতেন। চলুন দেখাচ্ছি আপনাদের। ফটোগ্রাফি কিন্তু করা যাবে না। আচ্ছা, এখানটায় কিন্তু লেখা আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো এখানে যারা আসছেন এর ভেতরের জায়গাটাও কিন্তু আমি দেখাতে পাচ্ছি না, ওটা কিন্তু আপনাদের এসেই দেখাতে হবে। আর বাদবাকি বাইরে কি আছে একটু দেখিয়ে দিই, তারপর আমি ভেতরে গিয়ে কিন্তু দেখব। এই দেখুন, খুব বেশি বড় জায়গা যে তা নয়, আর খুব ভালো ভিউ আছে যে তাও নয়। তবে যেহেতু কবিগুরুর স্মৃতি জড়িয়ে আছে, তাই যারা কবিগুরুকে ভালোবাসেন অবশ্যই একবার আসতেই পারেন, এখানে ভালো লাগবে। এই দেখুন সামনে কিন্তু এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে জাস্ট মংপু দেখে কিন্তু আমরা বেরোলাম। ভেতরে যে আহামরি খুব কিছু আছে আপনাদের খুব ভালো লাগবে তা নয়, কারণ শিটং থেকে কিন্তু এই জায়গাটা মোটামুটি পৌনে 1 ঘন্টা ডিস্টেন্সে। যারা আসবেন সেটা মাথায় রেখে কিন্তু আসবেন, হাতে একটু সময় নিয়ে আসবেন। আর এইখানে আসলে এই ভেতরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রচুর ফটো আছে। উনি যেই বিছানায়
শুতেন এখানে আসলে সেইটা সজ্জিত আছে। কোন চেয়ার টেবিলে বসে এখানে উনি সাহিত্য লিখতেন, কবিতা লিখতেন, সেটা এখানে প্রিজার্ভড আছে এখনও। তো এইগুলো যারা ফিল করতে চান ওই সময়কার কবিগুরু এখানে আসলে কোথায় থাকতেন, কিভাবে থাকতেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা মাস্ট। তাহলে চলুন, মংপু তো দেখালাম আপনাদের, এবার আমরা রিটার্ন পথে দেখে নেব যোগীঘাট। তো গাইজ এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি যোগীঘাটে। একদম উপরে যোগীঘাট ব্রিজের পাশে কিন্তু আমাদের গাড়ি দাঁড় করিয়ে রেখে আমি 2 মিনিট সময় লাগলো মোটামুটি একটু হেঁটে নিচে চলে এসেছি একদম নদীর সামনে। এই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই হচ্ছে যোগীঘাট ব্রিজ, আর তার ঠিক নিচে কিন্তু এই যোগী খোলার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। জায়গাটা দেখাচ্ছি, একটু রোদ বেশি মানে গরম বেশি আজকের দিনে, আর জায়গাটা কিন্তু দারুণ। অনেকে কিন্তু আবার একটুখানি হেঁটে গিয়ে নদীর মাঝখানে বেশ বোল্ডার রাখা আছে, বেশ কিছু মানে প্রাকৃতিক উপায়ে বোল্ডারগুলো আছে ওখানে কিন্তু অনেকেই গিয়ে বসেছেন, ওখানে ফটোগ্রাফি করছেন, সেলফি নিচ্ছেন, ভিডিওগ্রাফি করছেন। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, শিটংয়ের সাইট সিইং পয়েন্টসগুলো তো ঘুরে দেখালাম আপনাদের। যারা কিন্তু শীতকালে আসছেন নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, তারা কিন্তু একটা এক্সট্রা সাইট সিইং পয়েন্টস পেয়ে যাবেন, সেটা হচ্ছে এখানকার অরেঞ্জ গার্ডেন। ওই সময় কিন্তু অরেঞ্জের প্লাকিং সিজন, স্পেশালি ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ওই সময়টা আসলে কিন্তু ঠান্ডা বেশি থাকবে, কিন্তু আপনারা কিন্তু বেশ কিছু ভালো অরেঞ্জ গার্ডেন এখানে দেখতে পাবেন। তো এখন বাজে একদম দুপুর 3:30, তো পেটে কিন্তু চুহু দৌড়াচ্ছে, খাওয়ার সময় চলে এসছে। তাহলে চলুন বিশেষ হোমস্টের ডাইনিং হলটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। আর লাস্ট এপিসোডেও কিন্তু আমি ডাইনিং হলটা দেখিয়েছিলাম, যারা মিস করে গেছেন তারা চলুন এই এপিসোডে এখন আমি যাচ্ছি, এনাদের বাফেট লাঞ্চ অপেক্ষা করছে আমাদের জন্য। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বিশেষ হোমস্টের একদম ডাইনিং হলে। লাস্ট এপিসোডে যেরকম দেখিয়েছিলাম এই এপিসোডেও দেখাচ্ছি। এখন কিন্তু লাঞ্চ টাইম, দেখতে পাচ্ছেন ডাইনিং হলের চারপাশে কিন্তু প্রচুর ফটো বা সোভেনিয়ার এখানে সাজানো রয়েছে। মানে এখানকার যে ওনার বিক্রমজি, ওনার সাথে বিভিন্ন ভিআইপির ফটো কিন্তু এখানে চারপাশে আপনারা দেখতে পাবেন। আর এই ডাইনিং হলে মোটামুটি একসাথে 40 থেকে 50 জন আশা করি অ্যাকোমোডেট করে যায়। চারপাশে কিন্তু প্রচুর টেবিল চেয়ার সেট রাখা আছে, কোনোটায় 8 জন, কোনোটায় তার থেকেও বেশি লোক বসতে পারবেন। আর এখানে কিন্তু বাফেট সিস্টেমে লাঞ্চ দেওয়া হয়। এই দেখুন পুরো কিন্তু এখানে প্লেট, এখানে কিন্তু কাটোরি, এখানে কিন্তু পরপর সাজানো আছে আইটেম। আজকের আইটেম হচ্ছে এখানে আছে রাইস, এখানে আছে ডাল, এখানে আছে আলু সয়াবিনের একটা তরকারি, আর এখানে আছে ডিম কষা, আর এখানে আছে আলু সেদ্ধ বা আলু চোখা। আর তার সাথে লাস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন টমেটোর মিষ্টি চাটনি আর এই পাঁপড়। তাহলে চলুন, পেটে তো চুহু দৌড়াচ্ছে, লাঞ্চটা নিয়ে নিই, খেতে কেমন হলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই নিয়ে নিয়েছি গরম গরম একদম ঝুরঝুরে রাইস, তার সাথে এখানে আছে মুসুরের ডাল, তার সাথে পেঁয়াজ, আলু চোখা, আলু সয়াবিনের একটা তো সবজি, আর এখানে কিন্তু ডিম কষাটা কিন্তু দেখতে হেভি লাগছে, পুরো একদম লাল লাল ঝাল ঝাল। আশা করছি ভালোই হবে। কাল কিন্তু ভালোই ছিল, কালকেও আমরা এই হোমস্টেতেই স্টে করেছিলাম। তাহলে চলুন খাওয়া দাওয়া শুরু করি। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চ সেরে এখন আমি চলে এসেছি শিটংয়ের বিশেষ হোমস্টের একদম বেসমেন্টে। এখান থেকেই কিন্তু হোমস্টেটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তো এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে। এখানকার ক্যাপাসিটি মোটামুটি 50 থেকে 60 জন মতো এখানে কিন্তু অ্যাকোমোডেট করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম। দেখতে পাচ্ছেন পিছনেই লেখা আছে আই লাভ শিটং। এই শিটংয়ের বিশেষ হোমস্টে কিন্তু শিটংয়ের
বহু পুরনো হোমস্টে এবং এখানকার বহু পরিবর্তনের সাক্ষী। আর এখানকার যে ওনার আছেন মিস্টার বিক্রম রায়, ওনার সাথেও কিন্তু আমার দীর্ঘদিনের আলাপচারিতা। তাহলে চলুন আস্তে আস্তে হোমস্টেটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই বেসমেন্টে কিন্তু অনেকটা ছড়ানো ছিটানো এলাকা রয়েছে। এখানে কিন্তু প্রচুর লোক একসাথে আপনারা বসতে পারবেন, রাত্রেবেলা গল্পগুজব করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। আর রাত্রেবেলা এখানকার একটা ইউনিক জিনিস যেটা আজকে আপনাদের দেখাবো, এখানে কিন্তু কারাওকে মিউজিক সিস্টেম আছে। ওখানে কিন্তু এনারাই গান করে শোনান। আপনারাও কেউ ইচ্ছুক থাকলে কিন্তু ওনাদের সাথ দিতে পারবেন, মানে আপনারাও কিন্তু গান করে আপনাদের মতো শোনাতে পারবেন। আর এই দেখুন আমার পিছনে প্রচুর বসবার জায়গা রয়েছে। এই যে মোড়া পাতা আছে, টেবিল পাতা আছে, ওই পেছনেও কিন্তু পাতা আছে। আর এখানে কিন্তু যারা শীতকালে আসছেন, শীতকালেই স্পেশালি হয় এখানকার কিন্তু বারবিকিউ চিকেন আর বনফায়ার। এই বনফায়ারের কিন্তু ব্যবস্থা এই ঠিক পেছনে আছে বনফায়ার পিট, এই দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা বনফায়ারের সুযোগ পেয়ে যাবেন। তাহলে চলুন এবার সামনের দিকে এগিয়ে আপনাদের দেখাচ্ছি যে আপনাদের যে বলছিলাম এখানে রাত্রেবেলা যে সঙ্গীতানুষ্ঠানটা হয় সেটার জন্য কিন্তু এখানে একটা ছোট স্টেজও করা রয়েছে। এই দেখুন আমার পিছনে এই স্টেজটাতেই কিন্তু এনারা একটা স্টেজ করে গান বাজনার ব্যবস্থা করেন। আর এখান থেকে ঠিক ওপরের দিকে কিন্তু চলে গেছে, ওই ওপরে কিন্তু বেশ কিছু কটেজ রয়েছে। আর একটা ইউনিক জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্কাই ওয়াক। চলুন ওখানে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু শিটংয়ের বিশেষ হোমস্টের একদম সেন্ট্রাল একটা পজিশান। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের কিন্তু বসবার জায়গা রয়েছে। এটা কিন্তু একটু আপার জায়গায়, একটু আগে যে জায়গাটা দেখাচ্ছিলাম যেখানে গান বাজনা হয় ওটা একটু নিচের দিকে। এইখানটাতেও কিন্তু আপনারা আসলে অনেক বেটার ভিউ পেয়ে যাচ্ছেন সামনের দিকে। শীতকালে কিন্তু এখান থেকে পরিষ্কার আকাশ থাকলে একদম কাঞ্চনজঙ্ঘার কিন্তু ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আর এই যে আমার পিছনে দেখছেন এখানে কিন্তু পরপর প্রচুর কটেজ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির কটেজ। কোনোটা হয়তো ট্রিপল বেডেড, কোনোটা হয়তো 4 বেডেড, কোনোটা ডাবল বেডেড। সেটা আপনার যেরকম রিকোয়ারমেন্ট ফোন করলে ওনারা কিন্তু সেভাবে আপনাদের বলে দেবেন কোন কটেজের কীরকম কী দাম আছে। আর ওই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন ওই ঘরটা, ওইখানে কিন্তু আমরা রয়েছি। ওটা একটা 4 বেডেড ভিউ রুম, সামনে ব্যালকনি আছে আপনাদের দেখিয়েছি। আর তার ঠিক পরেই কিন্তু একটা ডবল বেডেড রুম রয়েছে, ওটাও ভিউ রুম। ওটারও কিন্তু সামনে একদম লাগোয়া ব্যালকনি। ওগুলোর কিন্তু কস্ট একটু আবার অন্যরকম হতেই পারে। আমি প্রাইজিংটা কিন্তু ওনাদের ম্যানেজার অনুপ্রায়ের মুখ থেকেই আপনাদের শোনাবো। আর এখানটায় একটা ইউনিক জিনিস রয়েছে, এই হোমস্টে সেন্ট্রাল এই পজিশান থেকে নেমেই কিন্তু এখানে নতুন একটা জায়গা হয়েছে, যেটা হচ্ছে আপনারা পেলিংয়ে তো দেখেছেন স্কাই ওয়াক, এখানে হচ্ছে শিটংয়ের স্কাই ওয়াক। এটা কিন্তু এই হোমস্টের ভেতরেই রয়েছে। এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। এই দেখুন আমি এখন জুতো খুলে ঢুকছি। এই স্কাই ওয়াকের নিচে কিন্তু পুরো একদম মোটা গ্লাস, ঠিক যেরকম স্কাই ওয়াকে থাকে। এখানে আপনারা যদি হাঁটতে হাঁটতে সামনের দিকে যান, এখানে কিন্তু একদম রাস্তার ওপরে চলে আসবেন। নিচ দিয়ে একদম চলে গিয়েছে এখানকার মেইন রোড। আর এইখানটায় কিন্তু একটা অদ্ভুত সুন্দর ফিলিং আপনাদের হবে। দেখুন আমি দাঁড়িয়ে আছি স্কাই ওয়াকে। ওই পাশটায় হচ্ছে পরিষ্কার আকাশ থাকলে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই পাশটায় হচ্ছে একদম একটা রোড ভিউ পেয়ে যাচ্ছেন, পিছনে জঙ্গল ভিউ। আর এই পাশটায় দেখুন পুরো শিটং হোমস্টেটা দেখতে চাইলে আপনারা কিন্তু একটা পুরো একদম ওপেন ভিউ পেয়ে যাবেন পুরো শিটংয়ের বিশেষ হোমস্টের। তো বন্ধুরা, সেই সকালবেলা কিন্তু সাইট সিইং করতে বেরিয়েছিলাম, তারপরে সে লাঞ্চ করলাম, তারপর এই শিটং বিশেষ হোমস্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু বেশ খানিকটা টায়ার্ড লাগছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন। এখন কিন্তু ঘরে যাচ্ছি একটুখানি রেস্ট নিতে, তারপর সন্ধ্যাবেলা আপনাদের সাথে শেয়ার করব এই শিটং হোমস্টেতে আপনারা সন্ধ্যাবেলাটা কি করে কি কাটাবেন, কীরকম কী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে। তাহলে চলুন এখনকার মতো গুড বাই। তো এই মুহূর্তে আজকে 17ই আগস্ট 2025 আমাদের কিন্তু শিটংয়ের বেস্ট বিশেষ হোমস্টে চেক আউট করে যাওয়ার পালা। তো তার আগে আপনাদের এখানকার ট্যারিফটা একটু বলে দিচ্ছি এখানকার मैनेजर मिस्टर अनूप राय मुख दिए। सर जी यहाँ का टैरिफ थोड़ा बता दीजिए, जो लोग आने वाला है बुकिंग करके वो तो आपको बुकिंग करके आएंगे, तो टैरिफ थोड़ा बताने से थोड़ा अच्छा रहेगा। हाँ जी, यूजुअली टैरिफ आपका स्टैंडर्ड कैटेगरी का 1400 है पर डे एंड कॉटेज कैटेगरी का 1600 है एंड डीलक्स कैटेगरी का 1700 पर डे विथ इंक्लूडिंग 4 टाइम्स मील, ब्रेकफास्ट, लंच, डिनर, इवनिंग स्नैक्स कॉम्प्लीमेंट्री एंड एनी टाइम टी कॉम्प्लीमेंट्री। सर ये का सीजन वाइज अप डाउन होता है कि फिक्स्ड रेट? आपका ये अक्टूबर, नवंबर, दिसंबर, जनवरी ये सब में सेम रेट रहता है। फिक्स्ड आपका ये जून, जुलाई
जून जुलाई अगस्त में आपको थोड़ा सा डिस्काउंट। ऑफ सीजन में थोड़ा बहुत तो डिस्काउंट मिलेगा, जैसे कि अलग जगह पे मिलता रहता है। तो ठीक है, আমরা কিন্তু খুব এনজয় করলাম লাস্ট দুটো দিন এই বিশেষ হোমস্টেতে। এই মানে এইটা ছোট করে বলা হচ্ছে এই বিশেষ হোমস্টেতে অনেক বড় প্রপার্টি। আপনারাও সামনের দিনে আসুন, খুব খুব এনজয় করবেন।